বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এডুকেশন পরিচালিত বিএড প্রোগ্রামের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পাঠে অংশগ্রহণ করার জন্য। আজকে আমরা আপনাদের প্রথম সেমিস্টারের একটি আবশ্যক কোর্স থেকে আলোচনা করব। কোর্সটির শিরোনাম হচ্ছে শিখন শেখানো দক্ষতা ও কৌশল, যার কোড নাম্বার EDBN 1402। এই বইটি আপনারা জানেন 9টি ইউনিটে ভাগ করা হয়েছে। তার মধ্যে 7 নম্বর ইউনিটের একটি পাঠ নিয়ে আলোচনা করব, যে ইউনিটের শিরোনাম হচ্ছে পাঠ পরিকল্পনা। আপনারা জানেন যে বিএড প্রোগ্রামটি হচ্ছে একজন শিক্ষকের পেশাগত দক্ষতার উন্নয়ন, আর দক্ষতা নির্ভর করে বিশেষ করে যে ক্লাসরুম পারফরমেন্সের উপরে। আর সেই ক্লাসরুম পারফরমেন্সটা একজন শিক্ষকের কিভাবে সুন্দর হয় এবং তার দক্ষতা দিনে দিনে বৃদ্ধি পায়, সেজন্য এই কোর্সটি পড়ানো হয় শিখন শেখানো দক্ষতা ও কৌশল। অর্থাৎ একজন শিক্ষককে শ্রেণীকক্ষে কী কী দক্ষতা এবং কৌশলে পরিচয় দিতে হয়, তার মধ্যে পাঠ পরিকল্পনা তৈরি করা এটি একটি অন্যরকম দক্ষতা, খুবই গুরুত্বপূর্ণ একটি দক্ষতা শিক্ষকের জন্য। সেই পাঠ পরিকল্পনা আমরা এর আগের পাঠে আলোচনা করেছি, পাঠ পরিকল্পনার ধারণা দিয়েছি, পাঠ পরিকল্পনার প্রয়োজনীয়তার কথা বলেছি, পাঠ পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো কী হবে সেটা নিয়ে আলোচনা করেছি, এবং পাঠ পরিকল্পনা প্রণয়নের আগে তার পূর্ব শর্ত কী হবে সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকের পাঠে আমরা বিশেষভাবে যে জিনিসটি আলোচনা করব, যে উত্তম ও আদর্শ পাঠ পরিকল্পনার প্রয়োজনীয় উপাদানগুলো কী কী। এই উপাদানগুলো আপনি শনাক্ত করতে পারবেন এবং সেই উপাদানগুলো অনুযায়ী আপনি অনুশীলন করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। এই জন্য আমরা আলোচনায় আজকে আপনাদের সাথে আছি আমি অধ্যাপক আমিরুল ইসলাম, এবং আমার সাথে আছেন আমার সহকর্মী জনাব সাকিবা ফেরদৌসী। সাকিবা, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ প্রফেসর আমিরুল ইসলাম। একজন শিক্ষক পাঠ পরিকল্পনা তৈরি করতে যাবেন, তার সেই প্র্যাকটিক্যাল বিষয়টা নিয়ে আলোচনা করবে, অর্থাৎ পাঠ পরিকল্পনার উপাদানগুলো কী কী হবে এবং সেই উপাদানগুলো নিয়ে উনি কীভাবে প্র্যাকটিস করবেন, অনুশীলন করবেন। তো আমরা একটা উত্তম এবং আদর্শ পাঠ পরিকল্পনার কথা যদি বিবেচনা করি, তাহলে সেখানে কি কি উপাদান আসবে, একটা পাঠ পরিকল্পনার মধ্যে কি কি উপাদান থাকতে হবে? ধন্যবাদ প্রফেসর আমিরুল ইসলাম। একজন শিক্ষকের জন্য পাঠ পরিকল্পনা তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। একজন শিক্ষক কিভাবে কাজে অগ্রসর হবেন, কিভাবে পাঠে মনোযোগী করবেন শিক্ষার্থীদের, সেজন্য তার জন্য পাঠ পরিকল্পনার জ্ঞান থাকা খুবই প্রয়োজন। আর পাঠ পরিকল্পনার যে ধারণাগুলো, যে সোপানগুলো, সেগুলো জার্মান শিক্ষাবিদ জোহান ফ্রেডরিক হারবার্ট প্রণয়ন করে গেছেন। পূর্বে পাঠ পরিকল্পনা ছিল না, এজন্য শিক্ষার্থীদের শিক্ষক কোনো প্রস্তুতি ছাড়াই ক্লাসরুমে যেতেন, বা এখনও যারা প্রশিক্ষণবিহীন শিক্ষক আছেন তারা কোনো প্রস্তুতি ছাড়াই ক্লাসরুমে যান এবং তারা হয়তো বক্তৃতা পদ্ধতি অবলম্বন করে বক্তৃতা দিয়ে আসেন, কিন্তু শিক্ষার্থীরা কতটুকু নিতে পেরেছে, তাদের জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন হয়েছে কিনা তার কোনো যাচাই করার কোনো উপায় থাকে না। সেই জন্যই জোহান ফ্রেডরিক হারবার্ট, জার্মান শিক্ষাবিদ ও দার্শনিক, তিনি পাঠ পরিকল্পনার কথা বলে গেছেন। তিনি পাঠ পরিকল্পনার 4টি সোপান দিয়ে গেছেন। সেই সোপানগুলো হচ্ছে পূর্বজ্ঞানের সুস্পষ্টতা, নতুন তথ্যের সংযোজন, শ্রেণীকরণ বা সামান্যীকরণ এবং প্রয়োগ। পরবর্তীকালে হারবার্টের অনুগামী জিলার এবং রেন 4টি সোপানকে 5টি সোপানে বিভক্ত করেছেন। সেগুলো হচ্ছে প্রস্তুতি, উপস্থাপন, তুলনা বা বিমূর্তকরণ, সামান্যীকরণ এবং প্রয়োগ। যে 5টি সোপানের সমস্যা দেখা দেয়, বিভিন্ন অসুবিধা দেখা দেয়। পরবর্তীকালে জিলার এবং রেন তারা 5টি সোপানকে 3টি সোপানে নিয়ে এসেছেন, সেটা হচ্ছে প্রস্তুতি, উপস্থাপন এবং প্রয়োগ। এই উপস্থাপনের মধ্যেই সামান্যীকরণ এবং তুলনাকরণ বা বিমূর্তকরণকে তারা নিয়ে এসেছেন। তাই বর্তমানে আমরা 3টি সোপানকেই ব্যবহার করি, যেটাকে বলে হারবার্টের ত্রিসোপান। ধন্যবাদ আপনাকে, আপনি চমৎকার একটি বিষয় উপস্থাপন করেছেন, যে সোপানের কথা। আমরা পাঠ পরিকল্পনার কথা যদি বলি, তাহলে জোহান ফ্রেডরিক হারবার্ট যার কথা বলেছেন, জার্মান দার্শনিক এবং শিক্ষাবিদ, প্রখ্যাত জার্মান দার্শনিক এবং শিক্ষাবিদ, ওনার কথা না বললে এখানে বিষয়টি অস্পষ্ট থেকে যাবে। অর্থাৎ এই সোপানগুলির বাইরেও পাঠ পরিকল্পনার কিছু উপাদান থাকে, যে উপাদানগুলির কথা পাঠ পরিকল্পনার মধ্যে উল্লেখ করতে হয়। এরকম আর কি কি আছে, যেমন আমরা বিষয়বস্তু নির্ধারণের কথা বলতে পারি, যে আজকের পাঠের যে শিরোনামটা হবে এই শিরোনাম এটি একটি উপাদান। তারপরে শিখন ফল, যেটাকে আমরা বলছি, যে একটি পাঠের ক্ষেত্রে 3টি থেকে 5টি শিখন ফল থাকবে, এটি একটি উপাদান। উপকরণ, পদ্ধতি, এরকম আরও যদি কিছু থাকে কোনো উপাদান। যে পাঠ পরিকল্পনার প্রথমে থাকবে পরিচিতি। পরিচিতি 2 ভাগে থাকবে, একটি ভাগে হচ্ছে যে সাধারণ পরিচিতি, আর একটি ভাগে থাকবে পাঠ পরিচিতি। সাধারণ পরিচিতির মধ্যে আসবে বিদ্যালয়ের নাম,
শিক্ষার্থীর নাম, যেহেতু শিক্ষার্থী একজন বিএড এর স্টুডেন্ট, তার আইডি নাম্বার থাকতে পারে, এবং ডান পাশে থাকবে যে কোন শ্রেণীতে শিক্ষাদান করবেন, সেই শ্রেণী, নবম শ্রেণী হলে নবম শ্রেণী, সপ্তম শ্রেণী হলে সপ্তম শ্রেণী, কোন বিষয়বস্তুর মানে কোন বিষয়ের উনি শিক্ষক সেই বিষয়টা থাকবে। তারপরে পাঠ শিরোনামটা থাকতে পারে। তারপর শ্রেণীর শিক্ষার্থী সংখ্যা, শ্রেণীর শিক্ষার্থী মোট কতজন শিক্ষার্থী, সেই শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা থাকবে। উপস্থিত কতজন আছে, অনুপস্থিত কতজন আছে সেটা থাকতে পারে, এবং শিক্ষার্থীদের গড় বয়স, যেমন ষষ্ঠ শ্রেণী হলে 11+ হবে, এবং যেদিন উনি পাঠদান করবেন সেই তারিখটা থাকবে। তাহলে আজকের পাঠের উপযোগী এক পাঠ শিরোনাম নির্ধারণ, আমি মনে করি যে এটি প্রধান বিবেচ্য বিষয়। একটি পাঠ পরিকল্পনার প্রধান বিবেচ্য বিষয় হচ্ছে যে আজকের সময় উপযোগী, অর্থাৎ 40-45 মিনিট বা 50 মিনিট, এরকম এক এক স্কুলে এক এক রকম পাঠ যেহেতু হয়, এজন্য আমরা বলছি 40 মিনিট বা 45 মিনিট বা 50 মিনিট, যার যেরকম সময়, সেই সময় উপযোগী পাঠের শিরোনাম নির্ধারণ, এটা হচ্ছে প্রধান বিবেচ্য বিষয়, যেটি পরিচিতি অংশের মধ্যে থাকবে। আমরা একটা লিখিত রূপ শিক্ষার্থীদেরকে সরবরাহ করতে পারি, এবং প্রত্যেকটা স্টাডি সেন্টারে শুরুতেই একজন শিক্ষক যখন পাঠ পরিকল্পনা তৈরি করা শেখান, তখন সেখানে একটি লিখিত একটি আদর্শ পাঠ পরিকল্পনা সরবরাহ করে থাকেন, সেটার অনুকরণ করে শিক্ষার্থীরা পাঠ পরিকল্পনা তৈরি করে থাকেন। তাহলে বিএড প্রোগ্রামে একটা ডেমনস্ট্রেশন ক্লাস থাকে সেমিস্টারের শুরুতেই, সেখানে যে বিষয় শিক্ষক তিনি একটা একটা আদর্শ পাঠ দেন, এবং একটা পাঠ্যিকারও একটা স্যাম্পল দেন, যে কিভাবে একটা ফর্ম দিয়ে দেন যে কিভাবে পাঠ্যিকাটা তৈরি করতে হবে। তাহলে সেখানে পরিচিতি অংশের মধ্যে প্রধান বিবেচ্য বিষয় হচ্ছে আজকের পাঠের শিরোনাম নির্ধারণ। এই পাঠের শিরোনাম নির্ধারণ হয়ে গেল, এখন দ্বিতীয় কাজটা কি হবে? শিক্ষণফল নির্ধারণ করা, যে আজকে পাঠ থেকে শিক্ষার্থীরা কি কি জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি অর্জন করবে সেটা শিক্ষককে নির্ধারণ করতে হবে, এবং শিক্ষণফলটা লিখিত হবে, এবং 3 থেকে 5টি হতে হবে, এবং শিক্ষণফল পরিমাপযোগ্য হতে হবে, অর্জনযোগ্য হতে হবে, মূল্যায়নযোগ্য হতে হবে। এমন কোনো শিক্ষণফল নির্ধারণ করা যাবে না যেটা পরিমাপযোগ্য না। যেমন আমরা উদাহরণ বলতে পারি যে জানতে পারা, অনুধাবন করা, উপলব্ধি করা, এগুলো লেখা যাবে না, কারণ এগুলো আমরা পরিমাপ করতে পারবো না। তাই শিক্ষণফল হতে হবে পরিমাপযোগ্য। যেমন বর্ণনা করা, ব্যাখ্যা করা, বলতে পারা, লিখতে পারা, এগুলো পরিমাপ করা যায়, তাই শিক্ষণফলকে হতে হবে এরকম পরিমাপযোগ্য, এবং শিক্ষণফলটা অ্যাকশন ভার্বে লিখতে হবে। পাঠের শিরোনাম নির্ধারণ করা প্রধান কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে শিক্ষণফল নির্ধারণ। শিক্ষণফল যখন নির্ধারণ হয়ে যাবে, তখন বাকি পাঠ পরিকল্পনার সমস্ত কাজ এবং পাঠের কার্যক্রম সবকিছু একজন শিক্ষকের কাছে অত্যন্ত সহজ হয়ে যাবে, যদি শিক্ষণফল সঠিকভাবে নির্ধারণ করতে পারে। তো শিক্ষণফলে আপনি কতগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কথা বলেছেন, যে শিক্ষণফল লিখতে হলে সেটা অ্যাকশন ভার্ব, ইংরেজিতে আমরা বলি অ্যাকশন ভার্ব, বাংলাতে বলি সক্রিয় ক্রিয়াপদ। এবং শিক্ষণফলে একটা চমৎকার বৈশিষ্ট্য আছে, যেটা একটি শব্দের মাধ্যমে প্রকাশ পায়, সেটা হলো স্মার্ট, SMART। এই যে প্রত্যেকটা লেটারের দ্বারা শিক্ষণফলের এক একটা বৈশিষ্ট্য প্রকাশ পায়। যেমন এসতে আমরা বলি স্পেসিফিক, সুনির্দিষ্ট হতে হবে, শিক্ষণফলটা সুনির্দিষ্ট হতে হবে। যে তারপরে শব্দটা কি মিজারেবল হতে হবে, অর্থাৎ পরিমাপযোগ্য। তো এর মধ্যে আপনি বলেছেন যে কতগুলো শব্দ, যে শব্দগুলো শিক্ষণফলের মধ্যে লেখা যাবে না, অর্থাৎ যে শব্দগুলো শিক্ষণফলে আমরা বলি যে নিষিদ্ধ শব্দ, এই শব্দগুলো দিয়ে শিক্ষণফল লেখা যাবে না বা শিক্ষণফল হবে না। কারণ কি? সেটা পরিমাপযোগ্য নয়। যেমন জানতে পারবে, বুঝতে পারবে, অনুধাবন করতে পারবে, ধারণা লাভ করতে পারবে, এই বিষয়গুলো উপলব্ধি করতে পারবে, এই শব্দগুলো দ্বারা কোনো কিছু পরিমাপ করা যায় না। কিভাবে? যেমন উদাহরণস্বরূপ যদি বলি, কাউকে জিজ্ঞেস করা হলো বাংলাদেশের রাজধানীর নাম কি আপনি জানেন? সে মাথা নাড়ালো, অথবা সে হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দিল, হ্যাঁ আমি জানি। তো যতক্ষণ পর্যন্ত সে এই হানা উত্তর দ্বারা আমি কিন্তু পরিমাপ করতে পারছি না যে সে আসলে কি জানে কিনা। যখন আমি মুখে বলতে বললাম অথবা কাগজে লিখতে বললাম যে বাংলাদেশের রাজধানীর নাম কি আপনি বলেন, অথবা আপনি কাগজে লিখেন, যখন মুখে বলতেছে যে চট্টগ্রাম হলো বাংলাদেশের রাজধানী, তখন কিন্তু আমি পরিমাপ করতে পারছি যে আসলে সে সঠিক জানে কিনা, সে সঠিক জানে নাকি ভুল জানে, অর্থাৎ তার শিক্ষণটা সঠিক হলো না ভুল হলো, এটা আমি পরিমাপ করতে পারছি। এই জন্য এই শিক্ষণ ফলে যে শব্দগুলো ব্যবহার হবে সেগুলো মিজারেবল হতে হবে, পরিমাপযোগ্য হতে হবে। যেটা ওই যে আমি SMART, স্মার্ট শব্দের একটা লেটার M তে মিজারেবল, অর্থাৎ পরিমাপযোগ্য হতে হবে। এরপরে এ মানে অ্যাচিভেবল, অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে অর্জনযোগ্য হতে হবে। তারপরে SMAR, আর হলো রিয়েলিস্টিক, অর্থাৎ বাস্তবসম্মত। এমন কিছু নেওয়া যাবে না শিক্ষণফলের মধ্যে
যেটা এই নির্দিষ্ট সময়ের মধ্যে সম্ভব হবে না, বাস্তবসম্মত হবে না। এজন্য বাস্তবসম্মত কিনা সেটা যাচাই করে শিখন ফল নির্ধারণ করতে হবে। শেষে হচ্ছে টিতে টাইম বাউন্ড, অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে এই শিখন ফল যাতে অর্জনযোগ্য হয় সেটা বিবেচনা করে শিখন ফল নির্ধারণ করতে হবে। তাহলে শিখন ফল নির্ধারণ, প্রথমে বিষয়বস্তু আজকের বিষয় নির্বাচন, তারপরে হচ্ছে শিখন ফল নির্ধারণ। তো শিখন ফলটা যদি আমরা যেভাবে বলা হলো, যে বৈশিষ্ট্যের কথা বলা হলো, এই বৈশিষ্ট্যগুলো ধারণ করে এরকম শিখন ফল আমরা নির্ধারণ করতে পারি। তারপরে বাকি সমস্ত কিছু কিন্তু এই শিখন ফলের উপর ভিত্তি করে। আপনি অন্যান্য উপাদানের কথা যদি বলা হয়, উপকরণ শিক্ষা উপকরণ এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান পাঠ পরিকল্পনার ক্ষেত্রে এবং পাঠদানের ক্ষেত্রে। তাহলে পদ্ধতি যখন তার শিখন ফল নির্ধারণ হয়ে গেল, এই শিখন ফলের উপর ভিত্তি করে এখন তার কি কি উপকরণ লাগবে সেই উপকরণটা কিন্তু সে পাঠে যাওয়ার আগে তৈরি করতে পারছে। কি পদ্ধতি সে অবলম্বন করবে সেই পদ্ধতির ক্ষেত্রে সে আগের থেকে প্রস্তুতি গ্রহণ করতে পারছে। কোন সময়ের মধ্যে কোন কাজটি করবে সেটা আগের থেকে সে ঠিক করতে পারছে। তার শিখনের কার্যক্রমের মধ্যে সে কি ধরনের কাজ দিবে শিক্ষার্থীদেরকে, একক কাজ, জোড়াই কাজ বা দলীয় কাজ, সেই কাজগুলি হবে শিখন ফলকে কেন্দ্র করে। অর্থাৎ আমার শিক্ষার্থীরা যাতে এই নির্দিষ্ট সময়ের মধ্যে এই শিখন ফলগুলো অর্জন করতে পারে, সেই জন্য আমার শিখনের কার্যক্রমগুলো হবে। শেষে মূল্যায়ন কি হবে, মূল্যায়নের প্রশ্ন কি হবে, এই প্রশ্নটাও ওই শিখন ফলকে কেন্দ্র করে, শিখন ফল অর্জন হলো কিনা সেটাকে কেন্দ্র করে। তার মানে হলো, যদি আজকের পাঠের শিরোনাম নির্ধারণের পরে শিখন ফল নির্ধারণটা ঠিক হয়ে যায়, তাহলে বাকি সমস্ত কাজ শিক্ষকের জন্য সহজ হয়ে যাবে। তাহলে এখন শিক্ষা উপকরণের কথা যদি বলি, যে কি ধরনের শিক্ষা উপকরণ শিক্ষার্থীরা বা একজন শিক্ষক ক্লাসরুমে ব্যবহার করবে। শিক্ষক উপকরণ তো একটু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষক উপকরণ ছাড়া পাঠ আকর্ষণীয় হবে না। যদি যথাযথ উপকরণ ব্যবহার করা হয় তাহলে শিক্ষার্থীরা পাঠে আগ্রহী হয়, মনোযোগী হয় এবং পাঠটি আকর্ষণীয় হয়। তাই শিক্ষককে বিষয় সংশ্লিষ্ট উপকরণ ব্যবহার করতে হবে। যেমন চার্ট, মডেল, যে বিষয় পড়াবেন সেই পাঠের সাথে সংশ্লিষ্ট উপকরণ ব্যবহার করতে হবে। বাস্তব উপকরণ ব্যবহার করতে পারেন, বিজ্ঞান বিষয়ের ক্ষেত্রে বাস্তব উপকরণ ব্যবহার করতে পারেন, এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বা সামাজিক বিজ্ঞানে যেখানে মডেল ব্যবহার করা যায় সেখানে মডেল ব্যবহার করতে পারেন, পোস্টার পেপার ব্যবহার করতে পারেন, চার্ট ব্যবহার করতে পারেন। অর্থাৎ পাঠ সংশ্লিষ্ট উপকরণ ব্যবহার করতে হবে। অর্থাৎ শিক্ষা উপকরণ এটি পাঠ পরিকল্পনার একটা গুরুত্বপূর্ণ উপাদান, যেটা পাঠ পরিকল্পনার মধ্যে আগের থেকেই শিক্ষকের পরিকল্পনার মধ্যে থাকবে যে সে কি ধরনের উপকরণ ব্যবহার করবে, সেটা উল্লেখ থাকতে হবে। বিশেষ উপকরণ শিক্ষক যেটা তৈরি করে নিয়ে যাবেন সেটা পাঠ সংশ্লিষ্ট হতে হবে এবং সেটা উপকরণ হিসাবে পাঠ পরিকল্পনায় থাকতে হবে। ধন্যবাদ আপনাকে সাকিব ভাই। এতক্ষণ আমরা পাঠ পরিকল্পনার আদর্শ পাঠ পরিকল্পনার বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা করছিলাম। তার মধ্যে সর্বশেষ শিক্ষা উপকরণের যে একটা গুরুত্বপূর্ণ উপাদান এবং কি ধরনের উপকরণ কথা আমরা বলছি, কি ধরনের উপকরণের কথা পাঠ পরিকল্পনার মধ্যে উল্লেখ থাকবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। আশা করছি আমাদের শিক্ষার্থীদের কাছে এটি বোধগম্য হবে এবং তারা উপকৃত হবে আমাদের আলোচনার দ্বারা। আজকের পাঠে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য সাকিব আপনাকে অনেক ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের প্রত্যেকটি বইতে আমাদের স্যাম্পল লেসন প্ল্যান দেওয়া আছে। সেই লেসন প্ল্যান অনুযায়ী আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। আপনাদের স্ব স্টাডি সেন্টারের যে টিউটররা আছেন, টিউটরবৃন্দ আপনাদেরকে একটা স্যাম্পল লেসন প্ল্যান দিয়ে থাকেন। সেই অনুযায়ী আপনি আপনার বিষয়ভিত্তিক লেসন প্ল্যান বা পাঠ পরিকল্পনা আপনি অনুশীলন করবেন। এক্ষেত্রে কম্পিউটার কম্পোজ করবেন না, আপনারা স্বহস্তে নিজে লিখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে আপনার পাঠ পরিকল্পনা তৈরির যে দক্ষতা, এই দক্ষতা নিশ্চিতভাবে বলা যায় যে আপনার দক্ষতার উন্নতি হবে। আপনি সুন্দর এবং আদর্শ পাঠ পরিকল্পনা তৈরি করতে পারবেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো সহায়তা প্রয়োজন হয়, আপনারা সরাসরি টিউটরের সাথে যোগাযোগ করবেন। এরপরেও পাঠের যে কোনো বিষয় নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডিন, স্কুল অফ এডুকেশন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। আমাদের পরবর্তী পাঠের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।